প্রস্তুত জাতীয় ঈদগাহ, ৩ যুগ পর একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ঈদের দিন বৃষ্টি বিড়ম্বনা শঙ্কা, দুর্যোগ হলে বাইতুল মোকাররমে প্রধান জামাত। আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন, মিল রেখে দেশের কিছু স্থানে ঈদের নামাজ আদায়, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। শেকড়ের টানে শেষ মুহূর্তেও নগর ছাড়ছে মানুষ। লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ কঠিন, বলছে মালিক সমিতি। টানা ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে বিশেষ তৎপরতা, অপরাধ প্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন, রাতেও থাকছে টহল, চিহ্নিতদের ধরতে বিশেষ অভিযান। এবং দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ। 2 সন্তানের শিক্ষার খরচ দেবে সরকার। বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন 280 প্রবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দীর্ঘ 36 বছর পর আবারও অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। এবার একই কাতারে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তবে এবারের উৎসবে বাগড়া দিতে পারে বৃষ্টির বিড়ম্বনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন দেশ জুড়েই বৃষ্টি নামতে পারে। সিয়াম সাধনা রমজান শেষে খুশির ঈদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের জামাতে সামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় 1 মাস ধরে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে প্রধান জামাতের জন্য। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এই আয়োজন প্রতি বছর থাকলেও এবার প্রস্তুতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। দীর্ঘ 36 বছর পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে কাজ করছেন কয়েকশো শ্রমিক। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা আর প্রতিটি কোণ নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন তারা। তারেক রহমান এবং তার মেয়ে জাইবা রহমান, তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে। আমাদের অনুভূতিটাও একটু বেশি। সারাদিন বৃষ্টি আসলেও পানি পড়বে না, নামাজ হবে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক কোরের 330 বিশিষ্টজনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে 35,000 মুসল্লি সহ আশেপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করবেন প্রায় 1 লাখ মানুষ। মহিলাদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে 2টি মেডিকেল টিমও। ভিভিআইপি সহ সর্বস্তরের মানুষের নামাজ আদায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল 9টায় বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল 7টা থেকে 11:15 পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌর-এ-শহীদ। শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। সকাল 9টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে শুরু হবে ঈদের নামাজ। দূরের মুসল্লিদের আসা যাওয়ার জন্য থাকছে 2টি স্পেশাল ট্রেন। এদিকে দিনাজপুরের গৌর-এ-শহীদ ঈদগাহে নামাজ শুরু হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। 2টি ঈদগাহতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মক্কার মসজিদুল হারাম, রিয়াদ সহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। এছাড়া কুয়েত, আরব আমিরাতেও জামায়াতে অংশ নেন বহু মানুষ। আল আকসা বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর। ভারত ও পাকিস্তানের কিছু অংশে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন মুসল্লিরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ হয়। উৎসব মুখর পরিবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা গ্রহণ করে সরকার। দেশের মানুষজনকে, আত্মীয় স্বজনকে খুব মিস করতেছি, তারপরেও প্রবাসে ঈদ বলে কথা, তাই আমরা আনন্দ ভাগাভাগি করতেছি। ঈদের নামাজ শেষে মোনাজাতে আমরা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। একই দিন সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং দান সৎকার মাধ্যমে মুসল্লিরা উদযাপন করেন ঈদের আনন্দ। চলমান অস্থির পরিস্থিতির কারণে কুয়েতে এবারের ঈদে নেই আগের মতো উৎসবের আমেজ। এবার ঈদের নামাজ খোলা স্থানে আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে প্রবাসী সহ সকল মুসল্লিদের ঈদ উদযাপন সীমিত পরিসরেই করতে হয়েছে। পবিত্র আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের রাস্তায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরুর পরই মসজিদটিতে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজাতেও ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করে। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির আল কিলানি মসজিদে ঈদের প্রধান জামাত হয়। অংশ নেন নারীরাও। শত্রুর বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান মুসল্লিরা। ইসরায়েলি হামলার মুখে লেবাননে হয়েছে ঈদের জামাত। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুইডেনে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ডেও ঈদের নামাজে ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে জার্মানিতেও ঈদুল ফিতর উদযাপিত হয়। নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরাও। এটা আমার প্রথম ঈদ জার্মানিতে, তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত হয় পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কে। ভেনিসে গ্র্যান্ড মসজিদ প্রকল্পে সবচেয়ে বড় জামাত হয়। অংশ নেন প্রবাসীরাও। আমরা ইতালির ভেনিসে খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। এজন্য আমরা অনেক আনন্দিত। ঈদের নামাজের সবাই আমরা খুশি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভারতের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকাতেও ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রাহানুল রানা, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর সহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদুল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় মোনাজাত। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। আমরা সৌদি আরবে তো কোনো আসলে কোনো দলিল না, আমরা দলিল হিসেবে ব্যবহার করি চাঁদকে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের দাবি জানান তারা। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে। সেই হিসেবে আমাদের আকিদে আমরা মনে করি যে আমরাই সঠিক। আগের দিনে মানুষ সংবাদ পেত না, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হইতো। এখন সেই সারি ওজোরটা নাই। একই দিনে সাওম পালন এবং একই দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। এটা অবশ্যই বাতিল না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেকই যারা পালন করছে তারা পালন করছে। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি এবং ঝোড়ো বাতাস উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদায় অংশ নিলেন মুসল্লিরা।
রমজানের শেষ জুমার দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। নামাজের পর দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম বিশ্বের সংহতি কামনা করেন সবাই। ক্ষমার খুশবু ছড়িয়ে বিদায়ের বেদনায় পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের শেষ দিনে খোদার কাছে নিজেকে সমর্পণ মুমিন রোজাদারের। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, কাতারবন্দি মুসল্লিরা এর মধ্যেই তাকবীর, কিয়াম ও রুকু সিজদায় আদায় করেন জুমার নামাজ। মোনাজাতে গুনাহ মাফের আশায় চোখ ভিজে ওঠে অনেকের, কামনা করেন বাকি জীবনে শান্তি ও অনন্ত আখিরাতে মুক্তি। মুসলিম উম্মার ঐক্য ও জাতীয় জীবনে কল্যাণের আশা আগত মুসল্লিদের। যেন আল্লাহ আমাদের পরবর্তী জুমা পড়ার সুযোগ দান করেন। দেশবাসীর জন্য দোয়া করলাম, আল্লাহ দেশে সবার জন্য শান্তি বসত করুক, আল্লাহ যেন দেশটি সুন্দর রাখে, ভালো রাখে। সবার প্রত্যাশা রমজান শেষ হলেও ইবাদত, সংযম ও মানবিকতার এ শিক্ষা যেন বজায় থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাসকে উপেক্ষা করে পবিত্র জুমাতুল বিদার দিন নামাজ আদায় করলেন মুসল্লিরা। মোনাজাতে চাইলেন জাতীয় জীবনে কল্যাণ ও বিশ্ব মুসলিমের সংহতি। তাদের প্রত্যাশা রমজানের আত্মসংযম, পবিত্রতা ও মানবিকতার শিক্ষা বহমান থাকবে গোটা জীবন জুড়ে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের মুসলমান সম্প্রদায়কে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহিমান্বিত ঈদ জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন সরকার প্রধান। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, এক মাস সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ উল ফিতর জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এক মাসের প্রার্থনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। ঈদ আমাদের ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। কড়া নাড়ছে ঈদ, শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদযাত্রার শেষ দিনেও যাত্রী চাপ নদীপথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে ঘরমুখ মানুষের। তবে ভিন্ন চিত্র রেল এবং সড়ক পথে, নেই উপচে পড়া ভিড়। শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষের স্বপ্নযাত্রার বাহন হয়ে সদরঘাট থেকে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। পল্টনে বাড়তে থাকে যাত্রীর চাপ। পর্যাপ্ত যাত্রী হলেই ভোলা, ইলিশা, চাঁদপুর সহ বিভিন্ন রুটে ছেড়ে যায় লঞ্চগুলো। যাত্রীরা বলছেন, ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগের দিন তাদের এ যাত্রা। সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ সবার চোখে মুখে। ছেলে মেয়ে আছে, আনন্দ কর্ম, ঈদ কর্ম। কালকে রাস্তা জাম ছিল, দিকে আজকে সকালে রওনা দিছি। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান বলেন, এবার ফিরতি যাত্রার জন্য তৈরি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি, আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। সকাল থেকেই ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত দুদিনের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেল যাত্রীরা। আজকে একটু ঝামেলা কম হবে, তার জন্য মূলত বেছে নেওয়াটা। সাথে ওঠার কারণ হয়েছে মনে করি একটু বাবুপাতা সহজ হয় তো, এরকম সহজে থাকে না। তবে আজকে অনেকটাই এই যে ফাঁকাটা, এটা আসলে খুব সুন্দর, শান্তিপ্রিয় লাগছে। সড়ক পথে যাত্রী চাপ আরও কম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা। খুব সহজেই মিলছে বাসের টিকিট। দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক মজা হবে। বাবা মার সাথে ঈদ করার জন্য যাইতেছে, আর মা দেশে অপেক্ষা করতেছে। টিকিট পেতে কোনো ঝামেলা নেই, মোটামুটি এখন অনেকটাই শৃঙ্খলা আছে। গত 2 দিন তো টুকটাক যাত্রী ছিল, কিন্তু আজকে তো যাত্রী নাই, একবারে যাত্রী নাই। আমাদের গাড়ি খালি নিয়ে দাঁড়ায় রয়েছি। যাত্রী একবারে নাই, আমরা গাড়ি অমট করে দিছি। যাত্রী চাপ কম থাকায় পথে পথে স্বস্তির যাত্রা ঘরমুখ মানুষের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী শাহিন আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
পবিত্র ঈদ উল ফিতর ঈদের একদিন আগেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। শুক্রবার সকাল থেকেই কিন্তু যারা দক্ষিণাঞ্চলের যাত্রীরা রয়েছেন তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন এবং বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন রুটে তারা কিন্তু এই গন্তব্যে দিকে যাচ্ছেন। এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এবারের ঈদ যাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ নেই, তারা তেমনটি বলছেন। তবে যাত্রীরা যেটি বলছে যে বিভিন্ন গন্তব্যে যে নির্ধারিত সময় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা সেটি অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। তবে আজকে শেষ দিনের ঈদ যাত্রা অর্থাৎ আগামীকাল ঈদ, এতে কিছুটা প্রাকৃতিকভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন ঘরমুখো মানুষ। কারণ হচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে, কখনো গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বৃষ্টি হচ্ছে। এ কারণে কিন্তু দূর দূরান্ত থেকে যারা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসবেন তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন। যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন কিন্তু এই ঘাটে মানুষের উপচে পড়া ভিড় বা যাত্রীদের চাপ আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল এবং গত পরশুদিন আমরা যাত্রীদের যে পরিমাণ ভিড় দেখেছি সেটি তুলনামূলক কম। কারণ ঈদের আর এই বিকেল এই রাতটুকুনি বাকি রয়েছে, কারণ আগামীকাল সকালে ঈদ। শেষ মুহূর্তে আসলে যারা বাড়ি যাবার সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন তারাই কেবল এই সদরঘাট লঞ্চ টার্মিনালটিতে আসছেন। তবে একটি বিষয় এবার চোখে পড়ার মতো ছিল যে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কিন্তু যাত্রী ভোগান্তি লাঘবে বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছেন। এর মধ্যে রয়েছে বৃদ্ধ যারা রয়েছেন, শিশু যারা রয়েছেন লঞ্চে ওঠার ক্ষেত্রে তাদের মালামাল লঞ্চে তুলে দিচ্ছেন। এখানকার বিআইডব্লিউটি এর যারা সদস্যরা রয়েছে তারা সেই সহযোগিতাটি করছে। এছাড়া যদি বলি তারা সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিড় কমানোর জন্য আরও অতিরিক্ত 2টি লঞ্চ টার্মিনাল নির্মাণ করেছেন। তো এই ছিল আমার কাছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার সর্বশেষ খবর। সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শাহিন আলম। এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই বলে দাবি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির। এক ব্রিফিংয়ে সমিতির নেতারা বলেন, যদি গোপনে কোনো শ্রমিক বা দালাল এমন কিছু করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, টার্মিনালের ভেতরে শৃঙ্খলা থাকলেও বাইরে থেকে অতিরিক্ত ভাড়া নিলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক প্রতিবেদনের তীব্র সমালোচনা করে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কথা বলেন। তাদের অভিযোগ, ঈদ যাত্রায় 148 কোটি টাকা বাড়তি ভাড়ার যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 48 ঘন্টার মধ্যে তথ্যের সত্যতা প্রমাণ দিতে না পারলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নেতাদের। আমাদের হানিফ ভাই মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব, সাধারণ সম্পাদক আমি হুমায়ুন কবির খান নিজে। কতটা বেশি ভাড়া নেওয়া হয়েছে বা আদায় করেছে এটা তথ্যভিত্তিক প্রমাণের বিষয়। আমাদের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো এরকম স্বীকৃত পন্থা নেই যে অবৈধ ভাড়া আদায় করার সুযোগ আছে, আমরা সেটাকে পরিমাণ করব। এটাকে আমরা বলবো জিরো। ভিতর সাইড হলে আমাদের নিয়ন্ত্রণে, বাহির সাইড হলে হয় কি মহল্লার লোক, তারপরে বহিরাগত লোক, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো পুলিশের, যে আনঅথরাইজড কাউন্টার সেখানে থাকতে হবে। আমরা সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি, বৈঠক করেছি, মাননীয় এই প্রশাসনের সাথে এবার আমরা পার্সোনালি কথা বলেছি। উনি কথা দিয়েছেন যে ঈদের পরে এটা শুরুই হলো এগুলিকে উচ্ছেদ করতে হবে। নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আর কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী। যাত্রীদের সঙ্গে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। রেল প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিং ট্রেনগুলো চলাচলে অনেক জায়গায় দেরি হচ্ছে, ত্রুটি দূর করতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমাতেও তৎপরতা বাড়াতে বলা হয়েছে। টিকিট কালোবাজারি ও দুর্নীতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাবিবুর রশিদ।
নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছে। টিকিট নিয়ে কোনো অভিযোগ যাতে না থাকে সেই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি, এবং এই যাতে ব্যাপারটি অব্যবস্থাপনা রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার বা টিকিট নিয়ে কোনো দুর্নীতি করার। রাত পোহালেই ঈদ, লাখ লাখ রাজধানীবাসী পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন। এ কারণে রাজধানী প্রায় ফাঁকা হয়ে পড়েছে। পাড়া মহল্লায় কোলাহল কমার পাশাপাশি মূল সড়কে কমেছে যান চলাচল। সাইফুল রুদ্রর রিপোর্ট। টানা ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। গোটা শহর যেন অবসরে ডুবেছে। কারো অফিসের তাড়া নেই, তালা ঝুলছে অধিকাংশ কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে। কোলাহল কমেছে পাড়া মহল্লায়। ঢাকার বাইরে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিভিন্ন অফিস আদালত সব কিছু ভাগ ভাগ করে ঢাকার বাইরে সেট করা যেত, তাহলে যেটা হবে যে ঢাকার বাইরে কর্মসংস্থান বাড়বে, সেখানে শহর গড়ে উঠবে। জনসংখ্যা একটু কমাতে হবে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ঢাকা ডিস্ট্রিক্টে বাইরে নিতে হবে। পথচারীরা বলছেন যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় শহর জুড়ে যাতায়াত করা যায় স্বস্তিতে। আমরা গাড়ি চালায় শান্তি পাইতাছি, যানজট পাইতাছি না। আগে যেখানে 10টা সিট মারা যেত, এখন 30-40 সিট মারা যায়। একবারে ঠান্ডা কইলি চলে। হাউজিং কিছু কিছু লোক আছে আর কি, নতুন নতুন তো বেশিরভাগই গেছে গিয়া। এখন থাকার কথা ছিল লক্ষ লক্ষ গাড়ি 4 সিগন্যালে, এখানে গাড়ি নাই, এখানে অটো চলতেছে সবকিছু। তবে জনসংখ্যার ঘনত্ব, যাতায়াতে দুর্ভোগ ও নানামুখী সংকট বিবেচনায় আদর্শ শহরের মর্যাদা হারানো ঢাকাকে রক্ষায় রাজধানী কেন্দ্রিক বাণিজ্য ভাবনা থেকে বেরিয়ে আসার পরামর্শ নগরবিদের। একটা নগর যদি আপনার বাণিজ্যিক নগর হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক নগর হয়, সেই হিসাব করলে আসলে এর ধরনটা ডিফারেন্ট হওয়ার কথা ছিল। ঢেলে সাজানোর যে কথাটা আমরা বলি না, এই ঢেলে সাজানোটা যতদিন না পর্যন্ত খুবই অর্গানাইজড ওয়েতে সবগুলা ডিপার্টমেন্ট, স্টেক হোল্ডার যারা আছে তারা মিলে করতেছে, ততদিন পর্যন্ত এর আসলে কোনো সমাধান দেখতেছি না। রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি কমেছে সিএনজি অটোরিকশা ও রিকশার সংখ্যা। রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচলের সংখ্যা কমেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকি বিবেচনায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে চলবে বিশেষ অভিযান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে, নগরবাসীর নিরাপত্তায় রাতের ঢাকায় বাড়ানো হয়েছে টহল। ঢাকার রাজপথের এমন দৃশ্য কেবল দেখা যায় ঈদের ছুটিতে। নেই চিরচেনা যানজট, নাগরিক কোলাহল। আবাসিক এলাকাগুলোতেও শুনশান নীরবতা, কারণ গ্রামে ঈদ করতে অনেকেই ছেড়েছেন ঢাকা। বাণিজ্যিক এলাকা, বিশেষ করে ব্যাংকপাড়া, মতিঝিল ও দিলকুশা একেবারেই নিষ্প্রাণ। এক কথায় পুরো রাজধানীতেই যেন ঈদ ছুটির আমেজ। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী 1 কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে ঈদে। ফাঁকা ঢাকায় সবচেয়ে বড় ভয় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের। এই শঙ্কা ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় থাকা সবারই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হচ্ছে যে যেসব বাসাবাড়িরা বন্ধ থাকবে সেগুলোতে অবশ্যই নজরদারি করে। রাস্তাঘাটে চলাটা অনেক আমাদের খুব ভয়ভীতির আগে। এই সময় পুলিশের যে নজরদারিটা, এটা প্রচুর বাড়ানো দরকার। আমাদের কম্পিউটার টাকা কিছুটা হইলো বাড়িওয়ালার কাছে জমা দিতে হয়েছে, সেটা একটা কিন্তু মনের ভয়ের থেকেই হয়েছে। যদিও বাসার সিকিউরিটি আছে, তারপরেও একটু নিরাপত্তা বেশি হলে ভালো হয়। রাজধানীর নিরাপত্তা জোরদারে ছোট ছোট বিটে ভাগ করা হয়েছে প্রতিটি থানা এলাকা। প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টর, এসআই মিলে যারা আছে তাদেরকে তার থানা এলাকাটা আরও ছোট ছোট বিটে ভাগ করে দেওয়া হয়েছে। ওই বিটে একজনের আন্ডারে অল্প একটু জায়গা পড়বে, এটার সবার যেন সে খোঁজ খবর রাখে। ওই বিল্ডিংগুলোতে কারা সিকিউরিটি আছে তাদের মোবাইল নাম্বারগুলো যেন ওই কনসার্ন অফিসারটার কাছে থাকে। সব মিলিয়ে ঢাকায় মোতায়েন থাকবে পুলিশের 15,000 সদস্য। অপরাধপ্রবণ এলাকায় থাকবে বাড়তি মোতায়েন, বাড়তি ব্যবস্থা রাতের জন্য। এই সমস্ত জায়গাতেই চুরি চামারির ঘটনাগুলো, ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে। আমরা এগুলো আইডেন্টিফাই করছি এবং এগুলোতে আমাদের কন্টিনিউয়াস রেইড হচ্ছে, ব্লক রেইড হচ্ছে।
যারা মিসক্রিয়েন্ট বা এগুলোর সাথে জড়িত, অতীতে যাদের হিস্ট্রি আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। অতিরিক্ত এই সমস্ত এলাকায় আমাদের পেট্রোল এবং টহল ডিউটি আরও জোরদার করা হয়েছে। ফাঁকা ঢাকায় বিশেষ করে 300 ফিট এলাকায় মোটরসাইকেল এবং প্রাইভেট কারের বেপরোয়া রেস নিষিদ্ধের পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে ডিএমপি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে আনা হলো সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 3 লাখ টাকা এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইন থেকে সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন 280 জন প্রবাসী। পুরো দেশে যখন উৎসবের আমেজ, ছুটিতে যখন সবাই স্বজন সান্নিধ্য পেতে মরিয়া, ঠিক তখনই সৌদি থেকে দেশে ফিরল মোশাররফ হোসেনের নিথর দেহ। গত 8 মার্চ সৌদি আরবের আল তোয়াইফে মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তরের আয়োজনে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অকস্মাৎ এই মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনদের সান্ত্বনা দেন তারা। মধ্যপ্রাচ্যে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিলেন মোশাররফ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। বাবা, তোমার জন্য আমি টাকা পাঠামো, তুমি মার্কেট করো। মার্কেট করা হলো না, ওর বাতিজার আর মার্কেট করা হয়নি। আমরা পরিবারগতভাবে ভেঙে পড়েছি। আমাদের উপার্জন করার মতো সেই ছিল। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নিহতের পরিবারের সহায়তায় প্রাথমিকভাবে 3 লাখ এবং সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন করবে সরকার। আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। 3 লাখ টাকা দিচ্ছে। এর পরবর্তীতে যারা বিএমটি কার্ড করবে তাদেরকে 10 লক্ষ টাকা আছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাহরাইন থেকে সম্পূর্ণ সরকারি খরচে গালফ এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন 282 জন প্রবাসী। যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলোতে বাংলাদেশ মিশন এবং দূতাবাসগুলো সতর্ক অবস্থায় আছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে বিনা খরচে প্রবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া জারি থাকবে। আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কয়েকটি দেশে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সংকট না থাকলেও গরুর মাংস কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা, আর খাসি ছুঁয়েছে সেঞ্চুরি। স্বস্তি নেই মুরগিতেও। আর সেমাইয়ের দাম না বাড়লেও চড়া আনুষঙ্গিক পণ্যের দর। ঈদের আগের দিন রাজধানীর বাজার অনেকটা ফাঁকা। ক্রেতার আনাগোনা কম, ব্যবসায়ীরাও বসে আছেন, কিন্তু তাতেও অতিরিক্ত লাভের আশা ছাড়ছেন না তারা। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে মানভেদে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা। খাসি যেন সোনার হরিণ, 100 টাকা কেজি দাম বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। যুক্তি সরবরাহ কমের। সোনালী মুরগি বেচতেছি আমরা 380 থেকে 400 টাকা কেজি, ব্রয়লার মুরগি বেচতেছি 220 টাকা কেজি। রেট এমন ঈদের পরও 1 সপ্তাহ থাকবো এমন 200 টাকার উপরে আমাদের খরিদি পড়ে। ধর্মীয় উৎসব আইলেই দাম বাড়ায় দেয়। ঈদের দিন সালাদের প্রয়োজন প্রায় সবারই, তাই তো শসা, টমেটো, গাজর, কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। দেশি শসাটা আজকে 10 টাকা বাড়ছে, কালকে 60 টাকা 70 টাকা ছিল, আজকে 70 টাকা 80 টাকা। একটু খেতে হয় বিদায় তো আমরা কিনি। এদিকে সেমাইয়ের দামে স্বস্তি মিললেও বেড়েছে কিশমিশ, বাদাম সহ আনুষঙ্গিক পণ্যের দাম। নিম্ন মধ্যবিত্ত কার কাছে যাইতেও পারে না, কার কাছে নিতেও পারে না। এরা খুব সবসময় কষ্টে থাকে। যাদের ইনকাম আছে, যারা করতে পারে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এখানে যে বাদাম লাগে, কিশমিশ লাগে, এগুলোর দাম বেশি। কিশমিশ 700 টাকার কিশমিশ এখন 900 টাকা। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা আদায়কারী ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি ভোক্তাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান। ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট।
কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ, এই যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মার্শাল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে, পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা, যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট দেখা দিয়েছে। 2 মাস ধরে কোথাও মিলছে না এই টিকা, আর সুযোগ বুঝে 500 টাকার ভ্যাকসিনের দাম চড়া দামে বিক্রি করছে ফার্মেসিগুলো। বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। আসলে দেখি টিকা নাই, তাহলে আসলে আমার এই আশাটাই তো ব্যর্থ। নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা। ভ্যাকসিন নাই। মানিকগঞ্জ থেকে কুড়িগ্রাম, নোয়াখালী থেকে রাজশাহী, বরিশাল থেকে ঢাকা, দেশ জুড়ে একই চিত্র। হাসপাতালের দেয়ালে টানানো টিকা নেই। কুকুর বা বিড়ালের কামড়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে হয়রান রোগীরা, কিন্তু মিলছে না টিকা। প্রেসক্রিপশন করছে কিন্তু ওষুধ নাই, তাহলে ওষুধ না থাকলে আমরা প্রেসক্রিপশন করে লাভ কি হবে? ওষুধের দোকানে গেছি, 600 টাকা আছে একটা টিকা। শর্ট সাপ্লাই পশুপাখির কামড়ের জন্য, বিড়াল কুকুর, এটা একবারে কোনো কোম্পানির মার্কেটে নাই। জলাতঙ্ক টিকার সরকারি সরবরাহ স্বল্পতায় অস্থির হয়ে উঠেছে বাজার। 500 টাকার টিকা ফার্মেসিতে বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফার্মেসিতে গেলে মানে ভ্যাকসিন দিলে অনেক টাকা চাই। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে সরকারি টিকা প্রদান প্রকল্প বন্ধের কারণেই সরবরাহ সংকট। আদেশ দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ফান্ড থেকে এটা কেনার জন্য, এবং সে অনুযায়ী আমরা কিন্তু কেনার প্রসেস করেছিলাম। আমরা টেন্ডারও কল করেছিলাম, তো আমরা টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না। মাঠ পর্যায়ে টিকা বরাদ্দের পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে একে অন্যকে দেখিয়ে দেন কর্মকর্তারা। অবশেষে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর জানান, সংকট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। টিকা সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি হাসপাতালগুলোর। কোন খাত থেকে আসে বরাদ্দ তা স্পষ্ট করতে নারাজ তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের বক্তব্যও গরমিল। হাসপাতালগুলো যে টিকাগুলো পাচ্ছে তাদের নিজস্ব ব্যবস্থা বাজেট আছে, ওটা থেকে আপনার প্যারাসিটামল কোথায় খান বা আপনার প্রেশার ওষুধ কোথায় খান কিনেন না, এখন রেবিস ভ্যাকসিন অ্যাভেলেবল ফার্মেসি সরকারিভাবে সাপ্লাই আছে। সিএমএসডি দিছে, না হয় সরকার দিছে, মানে আমার কাছে রোগীকে দেওয়ার মতো আছে জিনিস। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যুহার খুবই উচ্চ, তাই টিকার ডোজ সম্পন্ন না করা মানেই জীবনের ঝুঁকি। তাই দ্রুত টিকার সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও। উল্টো আরও প্রায় 1.5 লাখ মানুষের বাড়তি বোঝা চেপেছে দেশের কাঁধে। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালে 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন। এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। মহাসচিব জেনেভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিল না বই আর উড়াত তাগিয়ে গই।
বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলুর মুখ দেখেনি। 91-92 মাস জিল্লা করে আছে বিএনপি সরকার ফাঁসা দিয়ে আরারে এবার তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হই আরে আছে হকলো এর জায়গা নিয়ে আশা করি। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট। জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।